প্রত্যাশা মতোই তারেক রহমানের চীন সফর দুই দেশকে নাড়িয়ে দিয়েছে। গতকাল মার্কো রুবিও ফোন করেছিলেন ডক্টর জয়শঙ্করকে, মানে ওদের বিদেশমন্ত্রী মার্কো রুবিও, আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। তারেক রহমানের বিদেশ সফর নিয়ে, চীন সফর নিয়ে তাদের মধ্যে দীর্ঘ বাক্যালাপ হয়। তারপরে স্থির হয় আগামী বছর ট্রাম্প আসতে পারেন ভারতে। এই দেখুন এখন কি কি নিয়ে আলোচনা হবে সেটাও এখানে ডিটেলে লেখা আছে। আজকে আমার ভিএনটা চলছে না, যেটা এডিটিং করে সেটা চলছে না বলে আমি স্ক্রিনে এটাকে দিতে পারছি না। তো যা বলা হচ্ছে, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং সন্ত্রাসবাদ যেভাবে মাথাচাড়া দিয়েছে, তাতে বিশ্ব আর বসে থাকতে পারে না। এটা মার্কো রুবিওর কথা। বিশ্ব আর বসে থাকতে পারে না। বিশ্বের কাছে একটা বার্তা যাচ্ছে যে একটা দেশ ধীরে ধীরে সিরিয়া, লেবাননের দিকে পৌঁছে যাচ্ছে। এতে ভারতের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। আমরা বুঝি অবস্থার সৃষ্টি তো আপনারাই করেছেন, সৃষ্টিকর্তা আপনারা। কথা শোনাতে ছাড়েনি, সৃষ্টিকর্তা তো আপনারাই। আপনারা তো ধোয়া তুলসী পাতা নন। আপনারা এই সমস্ত কর্মকাণ্ড করে সিআইএ কে দিয়ে, ডোনাল্ডোকে দিয়ে একটা সরকারকে উচ্ছেদ করে একটা শান্ত দেশকে আপনারা অশান্ত করে দিয়ে এখন আপনারা ভারতের সঙ্গে আলোচনা করার জন্য আসতে চাইছেন। আসুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। মার্কো রুবিও ওই পথে আর না গিয়ে তারপর বলেন চীন সফরকে আপনারা কিভাবে দেখছেন, মানে তারেক রহমানের চীন সফরকে। তখন মার্কো রুবিওকে জয়শঙ্করজি বলেছেন যে এখনো এ বিষয়ে তো তেমন কোনো চুক্তি তো হয়নি, যেমন তিস্তা মহাপ্রকল্প, সে বিষয়ে কোনো চুক্তি হয়নি, বিমান কেনা নিয়ে চুক্তি হয়নি, তাছাড়া দেশটা ঋণে ডুবে আছে। যদি এই সমস্ত চুক্তিভুক্তি হয়ও, বিনা পয়সায় তো হয় না। আর আমি যেটা বলেছিলাম আপনাদের, একদিনে আমি টাকা দিলাম দিয়ে 17টা কি 20টা বিমান নিয়ে এলাম, তা তো হয় না। আমরা রাফেল কিনছি 24টা না 36টা। এই রাফেল 2036-এ গিয়ে আমাদের ডেলিভারি হবে, মানে একটা দুটো করতে করতে 2036-এ আমাদের পুরো ডেলিভারি কমপ্লিট হবে। টাকা দিলেই হলো না। টাকা দেওয়ার পরবর্তী সময়ে এটা তো এক গাড়ির শোরুম নয় যে এটা সাজিয়ে রেখে দেবে। যুদ্ধ বিমান দিয়ে কি হবে? ভারতের সঙ্গে লড়বে নাকি মায়ানমারের সঙ্গে লড়বে? কার সঙ্গে লড়বে? বাংলাদেশ সেনাবাহিনীর কি সেই শক্তি রয়েছে, সেই গোলা বারুদ রয়েছে? সে প্রশ্নকে আমি দূরে ঠেলে রাখছি। এখন বর্তমানে যে অবস্থার সৃষ্টি হয়েছে, আমি কালকে যেটা থাম্বনেইলে দিয়েছিলাম যে বাসে তেল লাগানো হচ্ছে, দেখুন তেলটা কিন্তু লাগানো হচ্ছে। এখন কিন্তু এই তেল কিন্তু বাস এখন কিভাবে পশ্চাৎ দেশে পতিত হবে সে আমি জানি না, তবে কিছু একটা বড় সড়ো হতে পারে। ট্রাম্পের আসার কথা ছিল নভেম্বর অথবা ডিসেম্বরে, কিন্তু সেই সময়তে মানে তার আগে পরে বেজিং এর আমাদের রাষ্ট্রপতি এবং পুতিনের, রাশিয়ার রাষ্ট্রপতি দুজনেই এখানে আসছেন। আমি বারবার আপনাদের বলেছি ডেট এখনো ঠিক হয়নি, কিন্তু ওই সময়ের মধ্যেই আসবেন। G7 এর কথা, G7 বলছি, আমাদের RIC এবং ব্রিক্স এর ব্যাপারে। তো একজন লিখেছেন কোয়াডের সঙ্গে এটা মিল খায় না। বাস্তবতায় কোয়াড আলাদা, কোয়াড একটা আলাদা বিষয়, আর ব্রিক্স আলাদা, RIC আলাদা। তাকে একটুখানি ঘেঁটে ফেটে দেখতে বলবো, গুগল দেখতে বলবো। নিশ্চিত না হয়ে কেমন এটা অবাস্তব বলে তিনি বললেন আমি জানি না, তো আমি নামটাও আমার মনে নেই। তো যাই হোক, এখন আসছেন দুটো ব্যাপারে আসছেন ট্রাম্প। একটা হচ্ছে বাণিজ্য চুক্তি,
ট্রাম্প হয়তো নেক্সট ইলেকশনে উতরে যাবেন, মিড টার্ম ইলেকশনে। এখন তার কাছে একটা বড় সমস্যা হয়ে গেছে এই বাণিজ্য চুক্তির একটা চূড়ান্ত ফয়সালা উনি করবেন, এটা মার্কো রুবিও বলেছেন। আর দ্বিতীয় হচ্ছে, এবার মুখে নয়, এবার চুক্তি করা হবে বাংলাদেশ এবং বাংলাদেশের ব্যাপারে ভারত ও আমেরিকার মধ্যে লিখিত চুক্তি, মানে যৌথভাবে একটা সিদ্ধান্ত নিয়ে বা একটা কিছু করে বাংলাদেশকে ঠান্ডা করা। এটা হচ্ছে মোটামুটি ট্রাম্পের সফরের যে বিবরণী, সেই বিবরণী এই কাগজটার মধ্যে লেখা রয়েছে। যে কাগজটা আমি বারবার পড়লে পরে অনেকেই আমাকে বলে যে আপনি বারবার পড়ে সময় নষ্ট করেন, আপনি নিজের ভাষায় বলুন না। আমি ওই জন্য তাদের কথা, দর্শকরা হচ্ছে ভগবান, তাদের কথা সবসময় শুনতে হবে। দর্শক যদি বলে আপনি সারাংশ বলুন, আমি সারাংশই বলে দেবো। দর্শক যদি বলে না আপনি পেপার কাটিং দিয়ে আমার দেখা, যদি আজকে আমি দিতে পারবো না, কারণ ভিএনটা খারাপ মানে কি, ওটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে, নইলে পরে গন্ডগোল হচ্ছে। তো তারেক রহমান তো পেলেন না, কিছুই হাতে এলো না। কিছু প্রতিশ্রুতি এসছে, যে প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়া অত্যন্ত কঠিন। আর কিছু বাজে প্রতিশ্রুতি, মান্ডারিন ভাষা শিখে কি হবে? কর্মসংস্থান, আপনার বৈদ্যুতিক সহযোগিতা, মান্ডারিন ভাষা শিখে কি হবে? কর্মসংস্থানের ব্যাপারটা আপনি শিখিয়ে তুলে রাখুন। কারণ চীনে এখন যে অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন আছে ভুতুরে সিটি হয়ে রয়েছে, ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। চীনের অবস্থা কিন্তু, অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব ভালো নয়। সেক্ষেত্রে চীন যে টাকা দেবে না, সে কথা কিন্তু আমি আগেই বলেছিলাম। এখন যতই আপনাদের সরকার, বাংলাদেশ সরকার যতই ড্রাম পেটাক না কেন, বাস্তবতা এটা যে আপনাদের মূলও ধরিয়ে দিয়েছে। কিন্তু এবার সব থেকে বড় কথা হচ্ছে, সে সর্বনাশের একেবারে গোড়ায় ঘা দিয়ে দিয়েছেন, মানে দুই সাপের মাথায় পা তুলে দিয়েছেন, বিষধর সাপের। ভারত একটু ধীরে করে, কিন্তু আমেরিকার ধৈর্য নেই। আমেরিকা যা করবে ধারার করবে। ভারত আস্তে আস্তে একটা রাজনৈতিক নেতাকে ওখানে দিয়েছে, এরপরে নেপালে ওখানে পাঠাবে, ওখানে একজন রাজনৈতিক নেতাকে পাঠাবে। যেসব জায়গায় গন্ডগোল আছে সে সমস্ত জায়গায় এই রাজনৈতিক পূর্ণ মন্ত্রিত্বের মর্যাদা দিয়ে তাদেরকে পাঠানো হবে। তো এখন এই অবস্থার মধ্যে আপনারা কিন্তু একটু কঠিন সময়ের মধ্যে রয়েছেন। একটা প্রসঙ্গ বলতে ভুলে গেছিলাম, জয়শঙ্করজি এটা বলেছেন যে আপনারা যে প্যাঁচটা লাগিয়ে রেখে দিয়েছেন, এই যে গোলামী চুক্তির প্যাঁচটা লাগিয়ে রেখে দিয়েছেন, সেটা কি হবে? তখন মার্কো রুবিও বলেছে, প্যাঁচ আমরাই লাগিয়েছি, আমরাই খুলে দেবো, যখন সময় আসবে তখন আমরাই তুলে দেবো বা খুলে দেবো, কিছু একটা বলেছেন আর কি, যেটা এখানে পরিষ্কার করে লেখা হয়নি, শুধু লেখা হয়েছে গোলামী চুক্তির ব্যাপারে যেটা বলা হচ্ছে, সেই চুক্তি আদতে থাকবে কি থাকবে না সেটা নিয়ে আগামী দিনে কথা হবে বলে মার্কো রুবিও মন্তব্য করেছেন। এখন তার মানে আপনাদের দেশে যে গোলামী চুক্তি, আমেরিকার গোলামী চুক্তি রয়েছে, সেই গোলামী চুক্তি থেকে বের করে আনতে পারে একমাত্র ভারত। ভারতকে দিনরাত গালাগাল করছেন, দিল্লি না ঢাকা এই করে চিৎকার করে যাচ্ছেন, এখন হলো কি? আচ্ছা, এবার বিকেলে আমি আপনার সন্ধ্যেবেলা যে ভিডিওটা করবো, সেখানে দেখবেন ব্রিটেন একদিন ইটালি সমস্ত নরওয়ে সমস্ত চালান করছিল, নেদারল্যান্ড থেকে চালান করছিল, এখন ব্রিটেন বলছে যে আমরা সমস্ত বিদেশি মানে আশ্রয়দাতা যারা আছে তাদেরকে সব আমরা তাড়াবো। কিয়ের স্টারমারের গদি গেল, লেবার পার্টি এখন কি করে দেখা যাক, সেটা আমি বিকেলে বলবো।
ওটাও একটা দুর্দান্ত মানে বাজে খবর, যেটা আপনাদের পক্ষে খুব খারাপ। এই পাকিস্তানি এবং বাংলাদেশি এরা বিদেশে যায় উন্নত জীবনযাপনের জন্য, যা আমি বারবার বলেছি। তাহলে ওখানে গিয়ে এই সমস্ত বদমাইশিগুলো করার অর্থটা কোথায়? প্রিয় দর্শক, তুরাগ নদ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কারো কারো নিহত হওয়ার গুঞ্জনের গত 2-3 দিন ধরে সারা দেশে যে তোলপাড়ের সৃষ্টি হলো, সবশেষ জায়গায় এসে মোটামুটি একটা পরিষ্কার চিত্র আমাদের সামনে দাঁড়াতে পারে এই মুহূর্ত পর্যন্ত। তা হচ্ছে, কেউ কেউ এই ঘটনার অতিরঞ্জিত বর্ণনা করেছেন, তবে যা ছড়িয়েছে নিশ্চয়ই তার সবটুকুই মিথ্যা নয়। পিটিয়ে হত্যা করার বিষয়টি হয়তো এখনো পর্যন্ত গুজব বলেই মনে হচ্ছে, এবং একই সাথে দায়িত্বশীলদের অনেকে সত্য চেপে গেছেন, কেউ কেউ বিভ্রান্ত হয়েছেন সাধারণ মানুষের মধ্যে। সব মিলিয়ে সারা দেশে একটা অস্বাভাবিক ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে নিঃসন্দেহে, এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি হওয়ার যথেষ্ট কারণও নিশ্চয়ই রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এমনটা হলো? আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আগের দিন 22শে জুন নৌকায় করে তুরাগ নদীতে পাড়ের কোনো এক জায়গায় সংঘবদ্ধ হয়ে মিছিল করবেন দলীয় নেতাকর্মীরা। এই সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও পুলিশের ধাওয়া খেয়ে ভয়ে নদীতে ঝাঁপ দেন মিছিলে অংশ নেওয়া কয়েকজন। তাদের মধ্যে দ্রুত গতিতে কেউ নৌকায় উঠে পড়েন, কেউ উঠতে পারেননি নদীর তীব্র খরস্রোতে। অবশেষে কয়েকজনের মৃতদেহ আমাদের সামনে ভেসে উঠল। এমন বর্ণনা দেওয়া হয়েছে দৈনিক দেশ রূপান্তরে। আর প্রথম আলো ঘটনার কোনো উপসংহার না টানলেও গত 3 দিনে যে 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে সেটি বলেছে, এবং এর সাথে সংশ্লিষ্টদের কয়েকজনের বক্তব্য তুলে ধরা হয়েছে। এভাবে বলা হয়েছে এখানে যে 24 ও 25শে জুন মোহাম্মদ সুমন সহ মোট 3 জনের লাশ তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়েছে। অন্য 2 জন হলেন তুরাগ থানার রানাভোলা এলাকার আরিফ হাসান রাকিব ও রাজধানীর মণিপুর মোল্লাপাড়ার রনি মোল্লা। এর মধ্যে দেশ রূপান্তরে যার নাম আসেনি তিনি হচ্ছেন মণিপুর মোল্লাপাড়ার রনি মোল্লা। যদিও এটি জানা গেছে যে তিনি কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত নন। আর সুমন এবং আরিফ দুজনেই ছাত্রলীগ এবং যুবলীগের সঙ্গে জড়িত, এরকমটি জানা গেছে। আর আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, তিনি এর আগেও দিয়েছেন, টাইমস অফ বাংলার একটি রিপোর্টিংয়ে উঠে এসে তার বক্তব্য। সেটি হচ্ছে, নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন 22শে জুন পিকনিকের কথা বলে সুমন বাসা থেকে বের হয়, পরে তুরাগ নদে পড়ে যায়। সে সাঁতার জানতো না। পরিবারের সদস্যরা নদে খোঁজাখুঁজি করেছেন, নদে একটি লাশের কথাই আমরা জানি। এই যে দেশ রূপান্তর এবং প্রথম আলো সহ টাইমস অফ বাংলা তাদের যেই বক্তব্য এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলামের যেই বক্তব্য, সব মিলিয়ে আমাদের সামনে কি প্রকাশ পেল? প্রথমেই প্রশ্ন আসে যে পুলিশ কেন সত্য গোপন করলো? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে কোনো ঘটনায় যদি সত্যটা প্রকাশ করে দেন, আগে থেকেই স্বচ্ছতার সঙ্গে ঘটনার বর্ণনাটি সবার সামনে তুলে ধরেন, তাহলে তো আর গুজবের ডালপালা ছড়াতে পারে না। গুজব যে ছড়ানো হচ্ছে এটা যে কোনো অপরাধ, নিশ্চয়ই আমি সেটা বলছি না। প্রথমত, কোনো গণমাধ্যমই এই ঘটনার বিষয়ে তেমন কিছু আমাদের সামনে তুলে আনেনি। সুমনের বিষয়ে যে প্রথম রিপোর্টিংটি এলো টাইমস অফ বাংলাতে, এর আগে কেউ আনেনি, এবং কেন আনেনি সেটি একটি প্রশ্ন। টাইমস অফ বাংলার পরে দেশ রূপান্তর, পাশাপাশি প্রথম আলো। এবং যদি প্রশ্ন করি, সোশ্যাল মিডিয়াতে গুজব আকারে ছড়াক আর যে আকারেই ছড়াক, যদি এইভাবে তোলপাড় না হতো তাহলে কি এই গণমাধ্যমগুলোতে এটুকু উঠে আসতো? যেমন পরপর 2 দিনে প্রথমে ফরিদপুরে পুলিশি হেফাজতে ছাত্রলীগ কর্মীর নিহত হওয়ার বিষয় বা মৃত্যুর ঘটনা, তারপরের দিনই আটকের 1 দিন পরেই কারা হেফাজতে চট্টগ্রামে যুবলীগে এক কর্মীর মৃত্যু।
এই বিষয়গুলো সম্ভবত সোশ্যাল মিডিয়ায় উঠে না এলে গণমাধ্যমেও এত গুরুত্বের সঙ্গে খবরটি উঠে আসতো না। খবরগুলো আমরা সাম্প্রতিক সময়ে তেমনটি দেখছি, এবং যেগুলো প্রথমে সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড় সৃষ্টি করে পরবর্তীতে গণমাধ্যমে আসে, এবং তারপরে নানান ধরনের ঘটনা তো আমরা ঘটতেই দেখি। এটা সত্য কথা নিশ্চয়ই অস্বীকার করার কোনো উপায় নেই যে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ ডিসইনফরমেশন, মিসইনফরমেশনের ছড়াছড়ি, পাশাপাশি এটাও তো সত্য যে অনেক সত্য আগে সেখান থেকেই বেরিয়ে আসে। দেশ রূপান্তর আমরা দেখলাম যে যখন সারা দেশে একটা তোলপাড় সৃষ্টি হলো গুজবকে কেন্দ্র করে কিংবা অতিরঞ্জিত খবরকে কেন্দ্র করে, কিংবা আমরা দেখলাম যে এই তুরাগ নদ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের কারো কারো নিহত হওয়ার বিষয় নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হলো, তারপর পরে পুলিশ সদর দপ্তর থেকে একটি বক্তব্য দেওয়া হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীদের পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। কিন্তু দেশ রূপান্তরে আবার যেই তথ্যটি উঠে এসেছে যে পুলিশের 3টি ইউনিট ঘটনার তদন্তে নামে যখন সারা দেশে বিষয়টি ভাইরাল আকারে ছড়িয়ে পড়ে, সেটি সত্যতার সঙ্গে হোক বা গুজবের সঙ্গে হোক। তার মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম আওয়ামী লীগের মিছিলে পুলিশের ধাওয়া দেওয়ার ফলে 2 জনের মৃত্যু হয়েছে বলে সত্যতা পেয়েছে। কথা হচ্ছে, ঘটনার বর্ণনা যেভাবেই আসুক, সংখ্যাটি যেভাবেই আসুক, নিহত তো হয়েছেন 2 জন, এতে তো কোনো ভুল নেই, এবং মিছিলকে কেন্দ্র করেই এই ঘটনাগুলো ঘটেছে। এই 2 জনের পরিবারের কেউ কি পুলিশের কাছে দাবি করেছিল, অর্থাৎ সুমন এবং আরিফের পরিবারের কেউ, যে তারা পিকনিকে গিয়েছিল? কেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রথমেই তিনি পিকনিকের কথা বললেন যে সুমন পিকনিকে গিয়েছিল, তার পরিবার জানিয়েছে? পুলিশ ধাওয়া দিয়েছে কি দেয়নি, যেটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্তে উঠে এসেছে, পাশাপাশি দেশ রূপান্তর উল্লেখ করা হয়েছে। সেই বিষয়টি আর কেউ জানুক আর না জানুক, আশুলিয়া থানা পুলিশ তো জানতো। সেটি কেন সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেবারে লুকিয়ে গেলেন? সুমনের পরিবার মুখ খুলতে চায়নি। আমি গতকালই এই বিষয়ে একটি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম বিশ্লেষণের জায়গা থেকে। ঠিক এই জায়গাটি থেকে আমি প্রশ্ন উত্থাপন করেছিলাম যে সুমনের পরিবার যে মুখ খুলছে না, কেন মুখ খুলছে না? এর 2টি কারণ হতে পারে। একটি হচ্ছে সুমন ছাত্রলীগ করতো, তার পরিবারের বা তার আত্মীয় স্বজনে অনেকেই স্বীকার করেছেন। মুখ খুলতে গেলেই অনেক বিষয় চলে আসবে, ভয়ে মুখ খোলেনি যে সেটি আওয়ামী পরিবার, অথবা তাদেরকে কেউ ভয় দিয়ে মুখ বন্ধ করে রেখে দিয়েছে যাতে কোনো প্রকার কোনো কথা তারা না বলে। এই 2টির একটি তো। এবং ওই প্রশ্ন থেকে কিছুটা সন্দেহ প্রকাশ করা হয়েছিল যে যা ঘটছে, যা শোনা যাচ্ছে, তার সবকিছু সত্য না হলেও কিছু একটা কিন্তু আছে। তবে আমার কাছে এখনো পর্যন্ত ঘটনার সম্পূর্ণ চিত্রটা, যেটি প্রথমে আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটি নাও হতে পারে। এর বাইরে আরো অনেক কিছু থাকতে পারে। প্রশাসনের পক্ষ থেকে যখন তথ্য গোপন করা হয়, আবারও বলি, সবসময় বলি, গুজবের ডালপালাটা অতি দ্রুত বিস্তার লাভ করে। এবং এটি তো সেই দেশ যে দেশে চাঁদে সাইদির ছবি দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে, এমন গুজবকে কেন্দ্র করে সারা দেশে 5 দিনে পুলিশের সঙ্গে সংঘর্ষে 67 জনের মৃত্যুর ঘটনা ঘটে। সেই দেশের মানুষের কাছে তথ্য গোপন করলে গুজব তো ডালপালা ছড়াবেই। তবে একটি কথা অবশ্যই বলতে হবে, এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের অতি উৎসাহী কর্মী সমর্থক, যেভাবে বলি না কেন, ডিপ ফেক ভিডিও বানিয়ে অথবা পুরনো ভিডিও তুরাগের ঘটনাকে উল্লেখ করে ছড়িয়ে দিয়ে যেই কর্মকাণ্ডগুলো সৃষ্টি তারা করেছে,
এটি আসলে কাদের লাভ, কিসের লাভ? এর মধ্য দিয়ে তো আওয়ামী লীগ নিজেই প্রশ্নবিদ্ধ হচ্ছে এই অতি উৎসাহী কর্মী সমর্থকদের কারণে। আওয়ামী লীগের মধ্যে যেমন অতি উৎসাহী কর্মী সমর্থক রয়েছে যারা শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ নিজেদের মনে করে, ঠিক একইভাবে বিএনপির মধ্যেও এমন কিছু কিছু অতি উৎসাহী কর্মী সমর্থক রয়েছেন যারা তারেক রহমানের চেয়েও বড় বিএনপি বলে মনে করে নিজেদেরকে। এবং সাম্প্রতিক সময়ে অবশ্যই অবশ্যই অনেক ধরনের গুজব ছড়াচ্ছে, ডিপ ফেক ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, পুরনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের বলে উল্লেখ করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে করে যারা এগুলো করছেন আসলে লাভটা তাদের কিছুই হচ্ছে না, বরং আমরা তো মনে করি অবশ্যই আওয়ামী লীগ নেতা কর্মীরা নির্যাতিত হচ্ছেন, কিন্তু এই যে প্রকৃতভাবে নির্যাতনের শিকার হচ্ছেন এইগুলো একসময় মানুষের কাছে হালকা হয়ে আসবে। যে ঘটনার গুরুত্ব থাকবে, যে ঘটনার সত্য থাকবে, মানুষ হয়তো প্রথমে ধরে নেবে যে আসলেই কি এগুলো সত্য, আসলেই কি ভুয়া এগুলো ছড়ানো হচ্ছে। এই ইনফরমেশন টেকনোলজির যুগে যেমন গুজব ছড়াতে সময় লাগে না, অবিশ্বাস জন্ম নিতে সময় লাগে না, আবার পাশাপাশি এ কথাও সত্য, প্রকৃত সত্য কখনো চেপে রাখা যায় না।